বাউন হয়ে চাতে হাত দেওয়ার চেষ্টা করলে যে হাত পুড়ে যায় সেটা আয়ুষকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এবার আয়ুষ কুসুমের ফুলসজ্জার আয়োজন করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সন্ধ্যের দিকে যখন কিনা দীপালি আয়ুষ কুসুমের ফুলসজ্জার ঘর সাজাতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সেই ঘরে আসা মাত্রই দেখতে পায় ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে দীপালি আন্টি, তুমি হঠাৎ করে এরকম করে ঘরটাকে ডেকোরেট করেছো কেন বলো তো? এই সকল কিছু করার আগে আমার কি একবার পারমিশন নিয়েছো? কার পারমিশনে তুমি এই সকল কিছু করেছো? আমাকে জবাবদিহি করতেও কি তুমি বাধ্য নয়? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা দীপালি বলতে থাকে যে আয়ুষ বাবা, এই সকল কিছু ম্যাডাম আমাকে করতে বলেছে এবং ম্যাডাম আমাকে বলেছে যে আপনি যতই বারণ করুন না কেন আমি যাতে আপনার পুরো বারণই না শুনি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা, এসব কী হচ্ছে আমার বাড়িতে? আমি কিছুই বুঝতে পারছি না, বলো তো আমার রুমে আমার পারমিশন ছাড়া কেন ডেকোরেট করা হচ্ছে, কেন এবার ফুল দিয়ে ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে, বলতে পারো? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন আবার? আর যাই হোক না কেন, তুমি তোমার নতুন বউ নিয়ে বাড়িতে আজকে ঢুকেছো, তোমার বাবা তোমার বউকে সাদরে গ্রহণ করেছে এবং তার থেকেও বড় কথা তাকে বরণ করে ঘরে তুলেছে, তাহলে তার সঙ্গে তোমার ফুলসজ্জা হবে না? সেটা কী করে হয় বলো তায়ুষ? যেখানে কিনা তুমি নিজেও তোমার স্ত্রী হিসেবে কুসুম সরকারকে স্বীকৃতি দিয়ে ফেলেছো, তাহলে তো এখন সেই সুবাদে তোমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণটা সম্পূর্ণ হয়নি শুধুমাত্র আমার কারণে, তাই না? কারণ আমি তোমাদের সম্পর্ক সম্পন্ন করার সবথেকে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম। এবার আমি তো পথ থেকে সরে দাঁড়িয়েছি, তাহলে কেনই বা তোমাদের ফুলসজ্জাটা বাকি থাকবে বলো তো? নাকি সেটাও হোটেল রুমে গিয়ে সেরে ফেলেছো বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, তুমি এসব কী বলছো বলো তো? তুমি আমার সম্পর্কে এসব ভাবলেই বা কী করে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এখন তো অনেক কিছুই তুমি আমার ভাবনা চিন্তার বাইরে করো, তাই আমি ভাবলাম আবার সেরকম কোনো কিছু না। যাক, যেহেতু তোমার বাবা বলেছে যে আমি নাকি ভুল করেছি তোমার বউকে না বরণ করে, সেটা আমার অন্যায় হয়ে গেছে, তাহলে অবশ্যই তো সেই অন্যায়ের আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই আমি ঠিক করেছি যে তোমাদের ফুলসজ্জার ব্যবস্থা আমি স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে করাবো এবং তার জন্যই সেই সকল যোগাযন্ত্র করার জন্য আমি দীপালিকে বলেছি যে দীপালি যাতে খুব সুন্দর করে তোমার ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, এসব কিছু কোনো প্রয়োজন নেই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কেন প্রয়োজন নেই বলো আয়ুষ? তুমি তোমার স্ত্রী তোমরা এক ঘরে বসবাস করবে, এক ছাদের তলায় থাকবে, অথচ তা না করে তোমরা দুজন দু ঘরে রয়েছো কেন? ও কাল রাত্রির নিয়ম পালন করছো? এইসব কিছু তো পালন করা তো কোনো প্রয়োজন নেই, কারণ তোমার অমঙ্গল মঙ্গল যা কিছুই হোক না কেন সেই সকল কিছু তো তর্ক করার জন্য এখন আর কেউ নেই, তাই না? এবং আমিও তোমার মঙ্গলের কথা ভাববো না। তুমি ওসব কিছু না ভেবে তুমি বরঞ্চ আজকে সোজা কুসুমকে নিয়ে ফুলসজ্জার ঘরে পৌঁছে যেও, কারণ সেটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আবার তোমার বাবা আমার দিকে আঙুল তুলবে এবং আমি সেটা কোনো মতেই মেনে নেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি সেখানে এসে বলতে থাকে যে ম্যাডাম, ফুলসজ্জার ঘর সাজানো হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে যখন কুসুমকে ডেকে নতুন গয়নাগাটি থেকে শুরু করে শাড়ি তুলে দেয় এবং বলতে থাকে যে যাও এবার এটা পরে কুসুম তুমি বরঞ্চ চটজলদি তৈরি হয়ে নাও, কারণ আফটার অল আজ তোমাদের ফুলসজ্জা এবং তোমাকে অবশ্যই সেজে গুজে তোমার স্বামীর ঘরে যেতে হবে এবং সেই সকল দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি, জানো তো? এবারে বউ হিসেবে যেরকম সাজতে হয় সেরকমই সেজো কিন্তু কুসুম। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।